আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পুতিন বনাম ৫৭ মুসলিম দেশ, কেন এত বিশাল পার্থক্য? গাজায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বোমা হামলার হুমকি নেতানিয়াহুর। এবার ইরানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া। কি হচ্ছে আফগানিস্তানের রাজধানী কাবুলে, যে কারণে মহাবিপদে ৬০ লাখ মানুষ। পাক স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে তুরস্ক এবং আজারবাইজানের সেনাদের অংশগ্রহণ। মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে। বাগরাম ঘাট নিয়ে আমেরিকা সহ কারো সঙ্গে আলোচনা করা হবে না আফগান সেনাপ্রধান। চীনের দিকে ঝুঁকছে ল্যাটিন আমেরিকা, ক্ষুব্ধ ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পুতিন বনাম ৫৭ মুসলিম দেশ, কেন এত বিশাল পার্থক্য? বিশ্ব রাজনীতিতে এককভাবে প্রভাব বিস্তারের জন্য পরিচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা দীর্ঘদিন ধরেই লৌহ মানব হিসেবে দেখে আসছে। ইউক্রেনের সামরিক অভিযান চালিয়ে পশ্চিমা সমর্থিত শক্তিগুলোকে চাপে ফেলেছেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েও পুতিনকে থামাতে পারেনি। এমনকি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার পথ খুঁজতে বাধ্য হয়েছে। অন্যদিকে ৫৭টি মুসলিম দেশে প্রায় ২০০ কোটি মুসলিম থাকলেও ফিলিস্তিন ইস্যুতে একক এবং শক্ত অবস্থান নিতে পারছে না মুসলিম বিশ্ব। ইসরায়েল, যার জনসংখ্যা মাত্র ১ কোটির কাছাকাছি, তাদের সামনে মুসলিম দেশগুলো কার্যত অসহায়। বিশ্লেষকদের মতে এত বড় কারণ অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর দুর্বলতা এবং পশ্চিমাদের উপর অতিরিক্ত নির্ভরতা। গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বশীল সরকার মুসলিম বিশ্বে খুবই কম। মধ্যপ্রাচ্যের বহু রাজতান্ত্রিক রাষ্ট্রের শাসক পরিবারগুলো ক্ষমতা রক্ষায় পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক রক্ষায় বেশি মনোযোগী। লিবিয়া ও সিরিয়ার অভিজ্ঞতা এসব দেশকে আরো সতর্ক করেছে, ফলে তারা পশ্চিমাদের বিরোধিতা করে শক্ত অবস্থান নিতে আগ্রহী নয়। এর বিপরীতে ইরান বহুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরোধিতা করে আসছে। তুরস্ক প্রকাশ্যে কঠোর ভাষায় বিবৃতি দিলেও ন্যাটো সদস্য পদ সহ বেশ কিছু কৌশলগত কারণে সংযত আচরণ করে। বিশ্লেষকদের মতে মুসলিম দেশগুলো যদি সামরিক এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতো, গণতন্ত্র প্রতিষ্ঠা করত, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করত এবং পশ্চিমা প্রভাব মুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতো, তাহলে বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থান অনেক শক্তিশালী হতো। রাশিয়ার মতো একটি দেশ একাই জর্জিয়া আক্রমণ, ক্রিমিয়া অধিগ্রহণ এবং সাইবার আক্রমণের মাধ্যমে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাতে পেরেছে, অথচ ৫৭টি মুসলিম দেশ যৌথভাবে পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এটাই এখন বড় প্রশ্ন হিসেবে উঠে এসেছে। গাজায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বোমা হামলার হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজা উপত্যকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ধ্বংসাত্মক হামলার হুমকি দিয়েছে। তিনি বলেন, মিত্র বাহিনী যেমনভাবে জার্মানির ড্রেসডেনে বোমা বর্ষণ করেছিল, ইসরায়েলও চাইলে গাজায় তেমন হামলা চালাতে পারে। বুধবার মার্কিন ডানপন্থী সংবাদ মাধ্যম নিউজ ম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয় কেন ইসরায়েল এখনো হামাস এবং গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে মানচিত্র থেকে মুছে দিচ্ছে না, জবাবে তিনি বলেন, আমরা চাইলে ড্রেসডেনের মতো বোমা ফেলতে পারি, চাইলে গাজায় এমন দুর্ভিক্ষ ঘটাতে পারি যাতে কেউ বেঁচে না থাকে, কিন্তু এখন আমরা তা করিনি। তিনি আরো বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ব্যর্থতা এবং একাধিক ত্রুটির ফল ছিল। বর্তমানে ইসরায়েল ৮টি ভিন্ন পক্ষের সঙ্গে লড়াই করছে বলেও জানান নেতানিয়াহু। তার ভাষায় এর মধ্যে ৭টি পক্ষ হলো ইরান ও তাদের মিত্র গোষ্ঠী, আর ৮টি হচ্ছে সত্যের জন্য যুদ্ধ। গাজায় দুর্ভিক্ষ সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে নেতানিয়াহু দাবি করেন, এসব তথ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। তার মতে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিরাই একমাত্র যারা ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষের শিকার হয়েছেন। তিনি বলেন, হামাস যোদ্ধারা যখন সুস্বাদু খাবার খাচ্ছে তখন দুর্বল স্বাস্থ্যের জিম্মিদের অবস্থা দেখে এটা স্পষ্ট বোঝা যায়। তবে তিনি দাবি করেন, ইসরায়েল কখনোই অনাহারের নীতি গ্রহণ করেনি, বরং বেসামরিক নাগরিকদের থেকে হামাস যোদ্ধাদের আলাদা করার একটি কৌশলগত নীতি অনুসরণ করছে দেশটি।
এবার ইরানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম ইরানের ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সম্ভাবনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে। শুক্রবার এই তথ্য জানান রোসাটমের প্রধান নির্বাহী অ্যালেক্সি লিখাপচেভ। তিনি বলেছেন, এই বছরের শুরুর দিকে ইরানি অংশীদাররা আমাদের কাছে প্রস্তাব দেয় যে বড় ইউনিটের পাশাপাশি ছোট ইউনিট, বিশেষ করে ছোট মডিউলার রিঅ্যাক্টর বিষয়টি আলোচনায় আনা হোক। তিনি আরো যোগ করেন, এই ধরনের আলোচনা চলছে এবং আমি আশা করছি খুব শীঘ্রই যে কোনো এক সময় চুক্তি সম্পন্ন হবে। রাশিয়া ও ইরানের মধ্যে বিদ্যুৎ খাতে পারমাণবিক সহযোগিতা নতুন নয়, তবে ছোট মডিউলার রিঅ্যাক্ট নিয়ে এই আলোচনা দুই দেশের জ্বালানি অংশীদারিত্বকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কি হচ্ছে কাবুলে, যে কারণে মহাবিপদে 60 লাখ মানুষ। আফগানিস্তানের রাজধানী কাবুল, ছবির মতো সুন্দর এই শহর বর্তমানে তালেবান শাসিত। পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসার পর তালেবান জাঁকিয়ে বসেছে ঠিকই, কিন্তু এখন তারা এবং কাবুল শহর মুখোমুখি মহাসংকটে। বিশেষজ্ঞদের মতে 2030 সালের মধ্যে কাবুল সম্পূর্ণ পানি শূন্য হয়ে যেতে পারে। এর নেপথ্যে রয়েছে শহরের তীব্র পানি সংকট, দীর্ঘ খরা এবং দারিদ্র্য। বর্তমানে কাবুলের জনসংখ্যা 60 লাখের বেশি। দুর্গম হিন্দুকুশ পর্বতমালা দ্বারা বেষ্টিত একটি সংকীর্ণ উপত্যকায় অবস্থিত এই শহর 1976 সাল থেকে আফগানিস্তানের রাজধানী। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কৌশলগত এবং সাংস্কৃতিক সংযোগস্থল হিসেবে পরিচিত। সংঘাত ও সহিংসতার মধ্যে শহরটি নিজের জৌলুস ধরে রেখেছে, কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার উপর চরম চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক সংস্থা মার্সি কর্পসের তথ্য অনুযায়ী আগামী 5 বছরের মধ্যেই কাবুলে পানি ফুরিয়ে যেতে পারে। এই সংকট শহরকে অর্থনৈতিক পতনের দিকে ঠেলে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলনের কারণে গত দশকে কাবুলের পানির স্তর 25 থেকে 30 মিটার নিচে নেমে গেছে। শুকিয়ে গেছে শহরের প্রায় অর্ধেক কূপ। বর্তমানে বছরে প্রায় 44 মিলিয়ন ঘনমিটার বেশি পানি উত্তোলন হচ্ছে, যা প্রাকৃতিক পূর্ণভরণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতি চলতে থাকলে 2030 সালের মধ্যে কাবুল একটি পানি শূন্য নগরীতে পরিণত হবে। পানি সংকটে বাস্তুচ্যুত হতে পারে প্রায় 30 লাখ মানুষ। 3 দশক আগেও শহরটির জনসংখ্যা ছিল 20 লাখের নিচে, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন 2 দশকের সামরিক আগ্রাসনের ফলে দেশের অন্যান্য অঞ্চলের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং বহু মানুষ বাধ্য হয়ে কাবুলে এসে বসতি করে। এর ফলে শহরের উপর চাপ আরো বেড়ে যায়। বর্তমানে বহু পরিবার দিনে মাত্র 4 থেকে 5 লিটার পানি দিয়ে চলতে বাধ্য হচ্ছে। সূর্য ওঠার সাথে সাথেই পানির জন্য লড়াই শুরু হয় কাবুলবাসীর মধ্যে। এই পরিস্থিতি কেবল মানবিক বিপর্যয় নয়, বরং পুরো শহরের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেড বা সামরিক কুচকাওয়াজে তুরস্ক ও আজারবাইজানের সেনারা অংশগ্রহণ করেছে। বুধবার ইসলামাবাদে এই সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তুরস্ক এবং আজারবাইজানের সেনারা দেশটির একটি সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করে। তুর্কি ও আজারি সেনাদের কুচকাওয়াজের সময় উপস্থিত হাজার হাজার দর্শক দাঁড়িয়ে তাদের অভিবাদন এবং সমর্থন জানায়। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সহ পাকিস্তানের অন্যান্য শীর্ষ নেতা এবং ব্যক্তিত্বরা এই সবাই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। তুর্কি ও আজারি সেনাদের কুচকাওয়াজের সময় প্রেসিডেন্ট জারদারি শ্রদ্ধা নিদর্শন হিসেবে বুকে হাত রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছ থেকে সালাম গ্রহণ করেন। উল্লেখ্য, 1947 সালের 14 আগস্ট পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। তৎকালীন হিন্দুস্তানের মুসলিমরা কায়েদে আজম খ্যাত মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান নামে আলাদা মুসলিম রাষ্ট্র গঠন করে। বৃহত্তর বাংলার পূর্বাঞ্চলও সেই সময় পাকিস্তানের সাথে যুক্ত হয়, যা 1971 সালের আগ পর্যন্ত পূর্ব পাকিস্তান নামে বহাল থাকে এবং পরবর্তীতে পরিণত হয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতে না পেরে আটকা পড়েছেন 98 জন বাংলাদেশি যাত্রী। ঢাকা থেকে ফ্লাইটে পৌঁছলেও দেশটিতে প্রবেশের অনুমতি মেলেনি তাদের।
মালয়েশীয় সংবাদ সংস্থা বার্নামা শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত 1টা থেকে সকাল 7:30 পর্যন্ত অভিযান চালায়। অভিযানে মোট 181 জন যাত্রীর কাগজপত্র যাচাই করে সংস্থাটি। এর মধ্যে 98 জন বাংলাদেশি প্রয়োজনীয় নথি দেখাতে ব্যর্থ হন। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দিয়ে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। একেপিএস এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিরা ঢাকা থেকে ভোরের একটি ফ্লাইটে এসেছিলেন। সংস্থার ধারণা, দিনের কঠোর তল্লাশি এড়াতেই তারা এমন সময় বেছে নিয়েছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, যাত্রীদের অনেকের ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট ছিল না এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণও মেলেনি। তারা পর্যটন ভিসা ব্যবহার করে মালয়েশিয়ার অবৈধভাবে কাজ এবং থাকার পরিকল্পনা করেছিলেন বলে ধারণা সংস্থার। জাতীয় নিরাপত্তা জোরদার এবং সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে জানিয়ে একেপিএস ভবিষ্যতেও এমন তৎপরতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আফগানিস্তানের সেনাবাহিনীর প্রধান কারি ফসিহ উদ্দিন ফিতরাত স্পষ্টভাবে জানিয়েছেন, ইমারাতে ইসলামিয়া বাগরাম বিমান ঘাঁটি নিয়ে আমেরিকা সহ কোনো দেশের সঙ্গেই কোনো আলোচনায় বসবে না। তিনি বলেন, আফগানিস্তানের মাটিতে একজন বিদেশি সৈন্যের উপস্থিতিও গ্রহণযোগ্য নয় এবং এই ঘাঁটি পুরোপুরি ইমারাতে ইসলামিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফসিহ উদ্দিন ফিতরাত এইসব কথা বলেন। আফগান সেনাপ্রধান বলেন, আজ আমরা বাগরাম সামরিক কুচকাওয়াজ করছি, যে ঘাঁটি নিয়ে তাদের উচ্চ প্রত্যাশা ছিল এবং আমাদের ডিভিশন সেখানে অবস্থান করছিল, যা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। এখন কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে গুজব ছড়াচ্ছে যে ইমারাতে ইসলামিয়া এই ঘাঁটি নিয়ে আলোচনায় রাজি। আমরা আফগান মুসলিম জাতিকে আশ্বস্ত করেছি যে এ বিষয়ে আমেরিকা বা অন্য কোনো দেশের সঙ্গে কোনো চুক্তিতে আমরা যাব না। ফসিহ উদ্দিন ফিতরাত আরও বলেন, আফগানিস্তানে এমন কোনো ধ্বংসাত্মক বা হুমকিমূলক গোষ্ঠী নেই যারা অন্য যে কোনো দেশের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে এবং আফগান মাটি কোনো জাতির জন্য হুমকি নয়। তার ভাষায়, আফগানিস্তান থেকে কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এখানে ধ্বংসাত্মক গোষ্ঠীর উপস্থিতির দাবি হলো ইমারাতে ইসলামিয়াকে দুর্বল করা এবং আমাদের জনগণ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করার জন্য পরিচালিত একটি কালিমালেপন প্রচারণা। সেনাবাহিনীর কাঠামো নিয়ে তিনি জানান, বর্তমানে সেনা সদস্যদের সংখ্যা 1,50,000 থেকে 2 লাখের মধ্যে এবং প্রয়োজনীয় সংখ্যা আরও বাড়ানো হতে পারে। এছাড়া তিনি জানান, শিগগিরই সেনাদের মধ্যে নতুন ইউনিফর্ম বিতরণ করা হবে। ফিতরাত বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরিত আফগান সামরিক বিমানগুলো ফেরত আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এটি আফগান জনগণের জাতীয় সম্পদ। ইমারাতে ইসলামিয়া কখনোই এটি ত্যাগ করবে না। তার মতে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র কিছু দাবি উত্থাপন করেছে, কিন্তু ইমারাতে ইসলামিয়া সেগুলো গ্রহণ করছে না। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে চীনের সাথে ব্রাজিল, মেক্সিকো এবং অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশগুলোর ঘনিষ্ঠ হওয়ার বিষয়ে তিনি চিন্তিত নন। তিনি ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, তারা যা খুশি তাই করতে পারে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত আলোচনার সময় এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, আপনি জানেন তাদের কেউই খুব ভালো করছে না এবং আমরা অর্থনীতির দিক থেকে যা করছি তাতে চীন সহ সকলকে উড়িয়ে দিচ্ছি। আমরা এখন বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে ভালো করছি। গত মাসে আরোপিত শুল্কের বিরুদ্ধে বহুপাক্ষিক প্রতিক্রিয়া গড়ে তোলার জন্য ব্রাজিল বেইজিং এর সাথে সমন্বয় বাড়ানোর সময় ট্রাম্পের এই মন্তব্য এসেছে। মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ এনাসিও লুয়া দা সিলভা একতরফা বাণিজ্য ব্যবস্থা মোকাবিলায় ব্রিক্স ব্লকের ভূমিকা নিয়ে আলোচনা করতে চীনা নেতা শি জিনপিং এর সাথে ফোনে প্রায় 1 ঘন্টা কথা বলেছেন। জুলাইয়ের শেষের দিকে ওয়াশিংটন ব্রাজিলের বিস্তৃত রপ্তানির উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই ফোন আলাপের আয়োজন করা হয়েছিল, যা বিলিয়ন ডলারের বাণিজ্যিক হুমকির মুখে ফেলেছে। ট্রাম্প শুল্ক আরোপের কারণ হিসেবে ব্রাজিলের রাজনৈতিক সংকটকে যুক্ত করেছেন। 2022 সালে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জাইর কানসোলারের বিরুদ্ধে ফৌজদারি মামলার উদ্ধৃতি দিয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পুতিন বনাম 57 মুসলিম দেশ, কেন এত বিশাল পার্থক্য? গাজায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বোমা হামলার হুমকি নেতানিয়াহুর। এবার ইরানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া। কি হচ্ছে আফগানিস্তানের রাজধানী কাবুলে, যে কারণে মহাবিপদে 60 লাখ মানুষ। পাক স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে তুরস্ক এবং আজারবাইজানের সেনাদের অংশগ্রহণ।
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো 98 বাংলাদেশিকে। বাগরাম ঘাট নিয়ে আমেরিকা সহ কারো সঙ্গে আলোচনা করা হবে না আফগান সেনাপ্রধান। চীনের দিকে ঝুঁকছে ল্যাটিন আমেরিকা, ক্ষুব্ধ ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।